নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা যারা যারা রেলওয়ের অ্যাসপিরেন্ট আছো, যারা যারা এনটিপিসির জন্য অপেক্ষা করছিলে যে স্যার রেলওয়ে এনটিপিসির বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, তো সেই অপেক্ষার অবসান ঘটে গেছে। তোমাদের এনটিপিসির জন্য অফিসিয়াল কিন্তু একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে ভ্যাকেন্সি থেকে শুরু করে তোমরা কিছু ইনফরমেশন কিন্তু তোমরা পাবে এবং কোথায় কত তোমাদের শূন্যপদ আছে সেটাও তোমাদের বলবো। তার সাথে সাথে তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তার জন্য তোমরা কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার কোন কোন পোস্টগুলোর জন্য কী কী তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড কী কী থাকবে, তারপরে তোমাদের অ্যাপ্লাই ডেট কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, সম্পূর্ণ তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটাকে পুরো দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। রেলওয়ে এনটিপিসি নোটিফিকেশন 2024, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি সেটি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট মিলিয়ে তোমাদের 10,884টি মতো তোমাদের শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের পোস্ট, আরও পোস্টের ব্যাপারে ডিটেলসে বলবো। এখানে পোস্টগুলো যেগুলো থাকছে, এএসএম থাকছে, ক্লার্ক থাকছে, গুডস গার্ড থাকছে, JAA মানে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, তারপরে CCTC TA সহ বিভিন্ন পোস্ট কিন্তু তোমাদের থাকছে। এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 33 বছর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলোর ক্ষেত্রে, এবং 18 থেকে 36 বছর হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টের জন্য। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, উচ্চ মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তাহলে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা যে জুনিয়র ক্যাটাগরির যে পোস্টগুলো আছে সেগুলোতে আবেদন করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েট আছো তারা কিন্তু তোমরা ASM থেকে শুরু করে, গুডস গার্ড থেকে শুরু করে, তারপরে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের সিনিয়র লেভেলের সিনিয়র ক্লার্ক, এই সব পোস্টগুলোতে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে? 500 টাকা মতো আবেদন মূল্য লাগছে। UR OBC যারা আছো তাদের 400 টাকা মতো তোমরা রিফান্ড পেয়ে যাবে পরবর্তী পর্যায়ে, অবশ্যই মেল ক্যান্ডিডেটরা। এখানে 250 টাকা SC ST PWBD এবং ওম্যান ক্যান্ডিডেটরা দেবে, এবং পরবর্তী পর্যায়ে কিন্তু তারা 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে। তো চলো পরবর্তী আমরা স্টেপে চলে যাব, কিন্তু তার আগে দেখো তোমাদের যখন তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো দেখো আমি চলে এলাম। তো এখানে দেখো এই ভ্যাকেন্সি টেবিলটা কিন্তু প্রকাশিত হয়েছে আজকেই, একদম কারেন্ট এটা প্রকাশিত হয়েছে। তো আমি এটা ডিটেলস তোমাদের কাছে বোঝানোর জন্যই কিন্তু সম্পূর্ণ তোমাদের স্লাইডটা তুলে ধরছি। তো এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য, যেটা নন সেফটি ক্যাটাগরি পোস্ট। এখানে 361 মতো শূন্যপদ আছে। এগুলো কিন্তু সবই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যে পোস্টগুলো তার ভ্যাকেন্সি টেবিল এগুলো দেওয়া হয়েছে। এখানে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য 1985টি মতো শূন্যপদ, তারপরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 990টি মতো তোমাদের শূন্যপদ থাকছে, এবং ট্রেন্স ক্লার্কের জন্য 68টি মতো শূন্যপদ থাকছে। টোটাল উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলোর জন্য 3404টি মতো শূন্যপদ থাকছে। পরবর্তী চলে যাচ্ছি, পরবর্তী হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের যে পোস্টগুলো। গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টগুলোর মধ্যে কোনগুলো পড়ছে দেখো, গুডস ট্রেন ম্যানেজার, ঠিক আছে, যেটা সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে 2684টি মতো শূন্যপদ। স্টেশন মাস্টারের জন্য যেটা সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে 963টি মতো শূন্যপদ। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য এখানে 1737টি মতো শূন্যপদ। তারপরে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য 1371টি মতো শূন্যপদ। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 725টি মতো শূন্যপদ। অর্থাৎ তোমাদের টোটাল যে গ্র্যাজুয়েশন লেভেলের যে পোস্টগুলোর জন্য ভ্যাকেন্সি যেটা, সেটা 7479টি মতো শূন্যপদ থাকছে। দুটো মিলিয়ে মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলো প্লাস গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টগুলো কিন্তু তোমাদের মিলিয়ে 10,884টি মতো শূন্যপদ থাকছে। দেখো 35,000, 38,000, 40,000 প্রচুর কিন্তু শূন্যপদ কিন্তু আছে। কিন্তু রেলওয়ে মিনিস্ট্রি মানে অশ্বিনী বৈষ্ণব তিনি যে স্টেটমেন্টটা দিয়েছে, সেই স্টেটমেন্টে উনি বলেছেন যে প্রতি বছর যেহেতু রিক্রুটমেন্ট হবে তার জন্য আমরা কম কম কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করছি। তো দেখা যাক, সেটা যদি তোমাদের সামনে বছর যদি বিজ্ঞপ্তি আবার বেরোয় তাহলে সেক্ষেত্রে এই 10,884 যে ভ্যাকেন্সি কম হলেও ঠিক আছে। চলো আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি
যে পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ এখানে জোন ওয়াইজ যে ভ্যাকেন্সি টেবিল কিন্তু দেওয়া আছে, যেখানে আমি ইস্টার্ন, তোমরা তোমাদের যে জোনেতে আবেদন করবে সেই জোনটা তোমরা সিলেক্ট করে নাও। আমি ইস্টার্ন রেল কলকাতা এবং মালদারটা বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের টোটাল যেটা আছে, যেটা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 46টি মতো শূন্যপদ, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য যেগুলো তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট মানে 12 পাস যোগ্যতার পোস্ট, সেখানে দেখো তোমাদের 73টি মতো শূন্যপদ, আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 125টি মতো শূন্যপদ, আমি ইস্টার্ন রেলেরটাই শুধু বলছি। তারপরে দেখো এখানে ট্রেনস ক্লার্কের জন্য 15টি মতো, গুডস ট্রেন ম্যানেজারের জন্য 186টি মতো শূন্যপদ আছে। এবং তোমাদের এবার হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার যে পোস্টগুলো সেগুলোতে চলে এসেছি। তো এইখান থেকে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট শুরু হয়ে যাচ্ছে, মানে গুডস ট্রেন ম্যানেজারে 186টি মতো, স্টেশন মাস্টারে 78, এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য 445টি মতো, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের জন্য 8টি মতো শূন্যপদ, এবং সিনিয়র কাম টাইপিস্টের জন্য 103টি মতো শূন্যপদ। তো টোটাল এখানে যেটা থাকছে 1079টি মতো শূন্যপদ আছে, ঠিক আছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে 1079টি মতো শূন্যপদ আছে কলকাতা মানে ইস্টার্ন রেলওয়েতে। তো ইস্টার্ন রেলওয়েতে যা দেখছি এইখানে যতগুলো জোন আছে তার মধ্যে এখানেই কিন্তু বেশি আছে না, এখানে বেশি নেই, এখানে সবথেকে বেশি আছে সেটা হচ্ছে সেন্ট্রাল রেলওয়েতে কিন্তু সবথেকে বেশি আছে মুম্বাই, যেখানে দেখতে পাচ্ছ 1243টি মতো শূন্যপদ আছে। তোমরা যে কোনো জোনে আবেদন করতে পারো, কোনো কিন্তু অসুবিধা নেই। আচ্ছা, পরবর্তী দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের এইখানে আদার্স যেসব জোনগুলো সেইগুলোর ভ্যাকেন্সি টেবিল দেওয়া আছে, তোমরা ভিডিওটাকে পজ করে কাইন্ডলি একটু দেখে নাও, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা যারা সাউথ ইস্টার্নের জন্য আবেদন করবে, তো সাউথ ইস্টার্নেরও কিন্তু এখানে দেওয়া আছে। যেমন কলকাতাতে দেখো 86টি মতো শূন্যপদ আছে, এখানে 45টি, 71টি, হ্যাঁ, এখানে টোটাল আছে হচ্ছে তোমাদের 666টি মতো শূন্যপদ আছে। এইখানে যদি তুমি দেখতে চাও তো সাউথ ইস্টার্ন রেলওয়েতে যেটা তোমাদের টোটাল শূন্যপদ 1046টি মতো শূন্যপদ, অর্থাৎ এখানে তোমাদের ইস্টার্ন রেলওয়েতে 1079টি শূন্যপদ আর সাউথ ইস্টার্ন রেলওয়েতে হচ্ছে 1046টি মতো শূন্যপদ। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের যে এখানে এজ লিমিট কি প্রয়োজন। দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতার যে পোস্টগুলোতে তুমি যখন আবেদন করবে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এজ লিমিট কিন্তু যেটা বলা হচ্ছে সেটা 18 থেকে 36 বছর হয়ে যাবে। কেন হয়ে যাবে? 3 বছর কিন্তু ওয়ান টাইম তোমাদের কোভিডের জন্য রিল্যাক্সেশন দেওয়া হবে, তোমরা এটা পাবে। কেন কি তোমাদের এলপিতেও দেওয়া হয়েছে, আরপিএফেও দেওয়া হয়েছে, জেইতে দেওয়া হয়েছে, তো এনটিপিসিতেও দেওয়া হবে, এটাই নর্মাল, এটাই হবে তোমাদের এই 18 থেকে 36 বছর, যেটা ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য। আর তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তুমি 5 বছর আরও এর মধ্যে রিল্যাক্সেশন পেয়ে যাবে, আর ওবিসি যদি হয়ে থাকো তাহলে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এটা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টগুলোর ক্ষেত্রে। এবার দেখো তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট মানে উচ্চ মাধ্যমিক লেভেলের যে পোস্টগুলোতে আবেদন করবে, সেক্ষেত্রে বয়স তোমাদের এই বছর শুধুমাত্র 18 থেকে 33 বছর হয়ে যাবে। 2025 থেকে কিন্তু আবার সেই 18 থেকে 30ই কিন্তু থাকবে, শুধু এই বছরটা ছাড় দেওয়া হয়েছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে এখানেও কিন্তু তোমরা 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি যদি হয়ে থাকো তাহলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এগুলো তোমাদের সবই গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট। গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টের জন্য যেগুলো তোমাদের যোগ্যতা প্রয়োজন, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্ট কিন্তু দেওয়া আছে, যেখানে হচ্ছে তোমরা যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, মানে আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে প্রফিসিয়েন্সি বলে একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, কিছু জায়গা তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ, যেমন কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, তোমরা প্রিলি দেবে, মেন দেবে, ডাইরেক্ট তোমরা ডিভি মেডিকেলে চলে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আদার্স কিচ্ছু হবে না। গুডস গার্ডের জন্য সেখানেও কিন্তু তাই। স্টেশন মাস্টারের ক্ষেত্রে অ্যাপটিটিউড তোমাদের টেস্ট হবে, অ্যাপটিটিউড যে টেস্ট সেই অ্যাপটিটিউড টেস্ট হবে। তারপরে জুনিয়র অ্যাকাউন্টস কাম টাইপিস্ট, যেগুলো তোমরা টাইপিস্ট যোগ্যতার পোস্ট দেখতে পাচ্ছ, সেখানে তোমাদের টাইপিং টেস্ট হবে, যেখানে ইংলিশ অথবা তুমি হিন্দিতে তোমাকে টাইপ করতে হবে। তারপরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলোও তো তোমাদের টাইপিং থাকছে। আবার দেখো সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে কিন্তু তোমাদের কোনো টাইপিংও থাকছে না, আবার অ্যাপটিটিউডও থাকছে না, এরাও কিন্তু প্রিলি মেন দেবে, ডাইরেক্ট কিন্তু ডিভি মেডিকেলে চলে যাবে। তারপরে সিনিয়র টাইম কিপার, এরাও কিন্তু টাইপিং
টেস্টের পরীক্ষায় বসতে হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস বলা আছে। এরপরে আমি চলে গেলাম হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলো যেমন কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু 50% তোমার নাম্বার থাকতে হবে। এই নাম্বার কিন্তু যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের কিন্তু থাকতে হবে। যদি তুমি এসসি এসটি কমিউনিটি থেকে থাকো বা পিডাব্লিউবিডি কমিউনিটি থেকে থাকো, তোমার কোনো 50% নাম্বারের প্রয়োজন নেই। ক্লিয়ার ব্যাপারটা? সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ টাইপিং যে পোস্টগুলো আছে সেগুলোতে কিন্তু তোমাদের এই টাইপিং টেস্ট কিন্তু হবে। আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের দেখানো হচ্ছে। সম্পূর্ণ দেখো, তোমরাই কিন্তু জানতে পারবে অনেক কিছু। তো দেখো এখানে প্রথমে তোমাদের CBT 1 পরীক্ষা হবে, তারপরে তোমাদের CBT 2 হবে। যে পোস্টের জন্য টাইপিং যোগ্যতা আছে সেখানে তোমাদের টাইপিংয়ে চলে যাবে। যারা যারা অ্যাপটিটিউড টেস্টের জন্য যাবে তারা অ্যাপটিটিউড টেস্টে চলে যাবে। ঠিক আছে, যেমন ASM পোস্টে যারা আছে তারা কিন্তু অ্যাপটিটিউড টেস্ট তাদের দিতে হবে, তারা অ্যাপটিটিউডে চলে যাবে। এরপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। আচ্ছা, এবার দেখো প্রিলি এক্সামের সিলেবাসটা কী থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসে 40 কোশ্চেন 40 মার্কস থাকছে, ম্যাথামেটিক্সে 30 কোশ্চেন 30 মার্কস থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 30 কোশ্চেন 30 মার্কস, অর্থাৎ 100 কোশ্চেন 100 মার্কসে তোমাদের পরীক্ষা হবে। তোমরা সময় যেটা পাবে সেটা কিন্তু 90 মিনিট তোমরা সময় পাবে। 90 মিনিট সময় পাবে। শুধুমাত্র যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তারাই কিন্তু 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা তারা কিন্তু সময় পাচ্ছে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা কোয়ারি থাকবে, আমি জানি তোমাদের এটা আছে, সেটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ সহ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলে রাখি, 1/3 নেগেটিভ মার্কিং, সেটা হচ্ছে 3টে ভুল হলে উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর তোমাদের কাটা যাবে। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এক্সাম সেন্টার রিলেটেড তোমাদের একটা কোয়ারি আছে। এক্সাম সেন্টার তোমরা তোমাদের জেলা ভিত্তিক কিন্তু পেয়ে যাবে। তোমরা তোমাদের যে জেলা সেই জেলা ভিত্তিক বিভিন্ন জায়গায় কিন্তু জেলার মধ্যেই অনেকগুলো জায়গায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তা তোমাদের নেই। যদি তোমাদের বাইরে ট্রাভেল করতে হয় তার জন্য রেল কিন্তু তোমাদের আগে থেকে কিন্তু একটা নোটিশ দিয়ে দেবে যে তোমাদের যারা যারা মানে ক্যান্ডিডেটদের কিছু হয়তো বাইরে হয়তো তাদের পাঠাতে পারে। ঠিক আছে, তোমাদের মেন এক্সামের জন্য কি কি থাকবে সিলেবাস দেখো। এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 50 কোশ্চেন 50 মার্কস, ম্যাথামেটিক্সের 35 কোশ্চেন 35 মার্কস, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 35 কোশ্চেন 35 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, যেখানে 120 কোশ্চেন 120 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। সময়টা কিন্তু একই রয়ে গেল, নাম্বার অফ কোশ্চেন কিন্তু বেড়ে গেল। অর্থাৎ এখানে মেন জিনিস হচ্ছে স্পিড। যত ভালো স্পিড বাড়াবে, যত ভালো ক্যালকুলেটিভ হবে, মানে স্কোরিং সাবজেক্ট কোনটা? স্কোরিং সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স আর জিআই। এই দুটোকে যদি তুমি কমান্ড করতে পারো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না সিলেকশানে। তার জন্য বেশি করে কিন্তু প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস সেট দেবে, যত নিজেকে প্র্যাকটিস করবে, স্পিড কিন্তু বাড়বে, অ্যাকুরেসি বাড়বে। স্পিড অ্যাকুরেসি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই মেন কিন্তু তোমাদের গেম চেঞ্জার। অনেকেই আছে 2019-এ তারা কিন্তু প্রিলিতে যা হোক করে টাইটুয়ে কিন্তু কোয়ালিফাই হওয়ার পরে মেনেতে যখন তারা গেল, মেনেতে গিয়ে কিন্তু রীতিমতো ভালো কিন্তু স্কোর করেছে এবং তারা রীতিমতো চাকরিও পেয়ে গেছে। তো এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে। তার জন্যই বলছি মেনটাকে টার্গেট করতে গেলে আগে প্রিলিটাকে ভালো করতে হবে, কারণ প্রিলি থেকে মেনের জন্য তোমাদের ম্যাক্সিমাম 2 মাস কিন্তু তোমরা সময় পাবে, তার হয়তো কমই তোমরা পাবে। ঠিক আছে, কারণ যদি তোমাদের পুরো সম্পূর্ণ যদি দ্রুত যদি প্রসেসটা যদি কমপ্লিট করতে হয় তাহলে কিন্তু 2 মাসও হয়তো তোমাকে সময় দেবে না, 1.5 মাস হয়তো তোমাকে সময় দেবে। তার মধ্যে কিন্তু তোমাদের মেন এক্সাম কিন্তু হয়ে যাবে, মানে প্রিলি থেকে মেনের মধ্যে। ঠিক আছে, আমি সেটাই বলছি। তো এর জন্য তোমাকে কিন্তু স্পিড আর অ্যাকুরেসিটাকে মেনটেন করতে হবে। ওকে, তো চলো পরবর্তী আমরা দেখে নিই। পরবর্তী হচ্ছে তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট, অর্থাৎ যে পোস্টের জন্য টাইপিং টেস্ট থাকবে সেখানে 10 মিনিট তোমাদের টাইপিং হবে, যেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমরা টাইপ করতে পারবে যারা ইংলিশে টাইপ করবে, আর 25টি শব্দ প্রতি মিনিটে টাইপ করবে যারা হিন্দিতে টাইপ করবে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করতে পারো, সেই ল্যাঙ্গুয়েজেই তোমাকে টাইপ করতে হবে। ওকে, এডিট টুল বা স্পেলিং চেকের যে টুলসগুলো যেগুলো আছে যেগুলো কম্পিউটারে, সেগুলো কিন্তু কিবোর্ড থেকে তোমাকে সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া হবে, সেগুলো কিন্তু তোমাদের কোনো রকমভাবে থাকবে না, অর্থাৎ কোনো রকমভাবে এডিট করতে পারবে না। পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু একটা প্রশ্ন আছে যে তোমরা টাইপিং টেস্টে তোমাদের বসতে হবে কি হবে না। এখানে দেখতে পাচ্ছ স্পষ্টভাবে লেখা আছে এক্সেমশন, অর্থাৎ তোমাদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে, তোমাদের কোনো রকম টাইপিং
টেস্ট দিতে লাগবে না। শুধু একটাই জিনিস, তোমাদের কিন্তু এক্সেমশন সার্টিফিকেট প্রপার ফরম্যাটে সেটা কিন্তু তোমাকে যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে তার মধ্যে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু এইখান থেকে তোমরা ছাড়টা পাবে। এটা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলছি। পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, এবং পাশাপাশি এগুলো কিন্তু সবই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট। এবং দেখো তোমাদের এখানে যেগুলো লেভেল 2 এর মধ্যে পড়ছে, লেভেল 3 পড়ছে, এবং ইনিশিয়াল বেতন তোমরা দেখতে পাচ্ছ। এই ইনিশিয়াল বেতনের সঙ্গে কিন্তু তোমাদের অ্যালাউন্স যুক্ত হবে। এই অ্যালাউন্সের অ্যামাউন্ট যুক্ত হয়ে কিন্তু তোমাদের বেতন লেভেল যথেষ্ট পরিমাণে বেশি হয়ে যাবে, কারণ তোমরা নিজেরাই জানো 50% মতো ডিএ কিন্তু হয়ে গেছে, যেটা বেসিক পের ওপর। তো অর্থাৎ বেতন লেভেল নিয়ে কোনো চাপের ব্যাপার নেই। তোমরা জানো সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন যথেষ্ট পরিমাণে ভালো। এবার মেডিকেল স্ট্যান্ডার্ডটার ওপর ভালো করে দেখো। এখানে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, যাদের চোখের সমস্যা আছে তারা নির্দ্বিধায় C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের যে পোস্টগুলোকে উপরের দিকে রাখবে, বাদ বাকি পোস্টগুলোকে নিচের দিকে রাখবে, ঠিক আছে? যদি তোমার চোখের সমস্যা যদি থাকে, কারণ রেল কিন্তু চোখের ব্যাপারে খুব কড়াকড়ি করে, অনেককে কিন্তু ছাঁটাই করে দেয়, কারণ রেল কিন্তু চোখের জন্য কোনো রিমেডিকেল কিন্তু দিতে চায় না, ওকে, সরাসরি কিন্তু আনফিট করে দেয়। তার জন্য এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে। তারপরে হচ্ছে, আচ্ছা এখানে দেখো তোমাদের বাদবাকি যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে পোস্টগুলো, এই পোস্টগুলোর জন্য তোমাদের এখানে বেতন লেভেল দেওয়া আছে, এবং A2 ক্যাটাগরি, তারপরে দেখো C2 ক্যাটাগরি পোস্ট, B2, A2, এইসব ক্যাটাগরি কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এবার তোমাদের নোটিফিকেশান কবে প্রকাশিত হবে, মানে ফুল নোটিফিকেশান, যেখানে তোমাদের অ্যাপ্লাই প্রসেস তোমরা জানতে পারবে, কবে থেকে তোমাদের আবেদন করতে হবে, কবে থেকে কি করতে হবে, সেগুলো কবে থেকে জানতে পারবে, সেটা হচ্ছে জুলাই সেপ্টেম্বর নাগাদ কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা। যেরকম রেলওয়ে বলেছিল, অবশ্যই কিন্তু রেলওয়ে সেটাকে কিন্তু করছে, কারণ তোমাদের আজকের ডেট অনুযায়ী তোমাদের কিন্তু একটা কি বলবো ভ্যাকেন্সি টেবিল কিন্তু জারি করে দিল। তো এই ভ্যাকেন্সি টেবিল জারি করে দেওয়া মানে তোমরা কিন্তু আগস্ট থেকে, আমি কনফার্মভাবে বলতে পারি যে আগস্টের ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশান কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই ব্যাপারে কিন্তু তোমরা একদম নির্দ্বিধায় থাকো। যখনই কোনো নোটিফিকেশান আসবে বা ফুল নোটিফিকেশান যখনই প্রকাশিত হবে বা যাই আপডেট আসুক না কেন, সেটা সবার আগে কিন্তু তোমাদের কাছে আমি এটা জানিয়ে দেবো, এবং কমপ্লিট তথ্যের সাথে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার এরকমই কিন্তু তোমাদের কাছে ভিডিও প্রোভাইড করে থাকে। তো যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।